দ্রুত নির্বাচন চায় বিএনপি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের। ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। 21শে টেলিভিশনের নিচতলার আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, খতিয়ে দেখা হচ্ছে কারণ। সম্পর্ক এগিয়ে নিতে নির্বাচিত সরকারের অপেক্ষা করছে ভারত, ইউনূস মোদি বৈঠকে মেঘ কাটার আশা। বাংলাদেশের অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি পাওয়ার, দ্রুত বকেয়া পরিশোধের তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21শে সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21she ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, কালজয়ী অসংখ্য গানের স্রষ্টা বরেণ্য সুরকার কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে নির্বাচন নাকি সংস্কার আগে, আসন ভিত্তিক নাকি সংখ্যানুপাতিক ভোট, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এসব ইস্যুতে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তাই ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য কমিশনের সভা ঘিরে এবার আবারও এক টেবিলে সব রাজনৈতিক দল। শনিবার বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা। বিএনপি জামায়াত ছাড়াও সভায় যোগ দেয় অন্যান্য রাজনৈতিক দলগুলো। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বরাবরের মতো সংস্কারকেই গুরুত্ব দিয়েছে জামায়াতে ইসলামী। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩.৫ ঘন্টা পর বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা একে একে বাইরে আসতে থাকেন, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যে জুলাই আগস্ট বিপ্লবের যে একটি ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হওয়ার কথা, আমরা জোর দিয়েছি সেটি যেন অনতিবিলম্বে সেই ঘোষণাপত্র যেন জাতির সামনে ঐক্যমতের ভিত্তিতে চলে আসে। প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে সকলে মোটামুটি একমত হয়েছে। মিনিমাম যেটা ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি সেই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। অংশ নেওয়া প্রতিনিধিরা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশাপাশি অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে, কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা। বেশিরভাগ দলের মত হচ্ছে যে স্থানীয় নির্বাচন, আমরাও এটা বলেছি, স্থানীয় নির্বাচন এখন করা এখনো অনেক সময়ের ব্যাপার। আমরা বলেছি স্থানীয় নির্বাচন আগে করলে অনেক রকম ভুল বোঝাবুঝি, বিভেদ সৃষ্টি হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের এই সভার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, দলগুলোর মধ্যে কতটা ঐক্য তৈরি হয়, সেটাই দেখার অপেক্ষায় গোটা জাতি। প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। নাহিদ সিরাজি নিম্মি, 21শে টেলিভিশন, ঢাকা। সংস্কার কমিশনগুলোর দেয়া প্রতিবেদনগুলো নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যত দ্রুত সম্ভব
আমরা ঐকমত্যে পৌঁছতে চাই। কিন্তু যেহেতু 6টি কমিশনের প্রতিবেদন এবং আমরা এই প্রতিবেদনগুলোর সারাংশ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো দিয়েছি, তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এক অর্থে দেখেছেন, কিন্তু পর্যালোচনা করার জন্য একটু সময় তাদের দিতে হবে এবং আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার, যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক বিশ্বের সমর্থন রয়েছে এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও কোনো ফায়দা নিতে পারেনি ফ্যাসিস্টরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অধ্যায় শেষ, শুরু হলো দ্বিতীয় অধ্যায়। গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা মতে চলতে থাকে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, 24-এর শহীদদের আত্মত্যাগ স্মরণ রেখে গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের প্রতি আমেরিকা সহ সারা বিশ্বের সমর্থনের পর রাষ্ট্র গড়তে না পারা হবে ব্যর্থতা। একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার তো কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ, অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যায় বহু গল্প রচনা করেছে, শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারবে না। প্রথম অধ্যায় পেরিয়ে দ্বিতীয় অধ্যায়ে সরকারের পদার্পণ হবে আগামীর জন্য নির্দেশনা। ডক্টর ইউনূস আশা করেন, যেখানে নির্বাচন আয়োজনে থাকবে না কোনো প্রশ্ন। নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব এখন আমাদের জানা আছে, আইনের মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নর্থ সরকারের ব্যাপার থাকবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে 21 টেলিভিশনের কার্যালয়ের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতে। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মী আলী আহমেদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। রাত 8টার দিকে 21 টেলিভিশন ভবনের নিচতলায় কফি শপে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। 21-এর সংবাদকর্মী ও অন্যান্য বিভাগের কর্মীরা ছোটাছুটি করতে থাকেন। শুরুতে কেউ কেউ নিচে নামতে পারলেও ধোঁয়া বাড়তে থাকলে কর্মীরা উঠে যান ছাদে। আগুনটা লাগার পর আমরা কিছু দেখতেছিলাম না, একদম ধোঁয়াতে পুরোপুরি ভরে গেছে। ওই সময় আমরা উপস্থিত ছিলাম, তখন আমাদের ড্রাইভার যারা ছিলেন, ড্রাইভাররা আপনার আগুন নিবানোর নিয়ন্ত্রণ করে, কিন্তু ওই সময় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভিতরে ব্রিগেড গুড ভাঙছি, ভাঙা ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকা যে গ্যাস ছিল, গ্যাস সিলিন্ডার ভিতরে ঢুকে আগুন নিভাইতে পারি না। আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস ও কফি শপের কর্মীদের রয়েছে ভিন্ন মত। আগুন লাগছে ওই ভিতরে এই যে আছে না, কফি মেশিন থেকে। আগুনের যে সূত্রপাত হয়ে থাকে সেটা হলো বৈদ্যুতিক গোলযোগ, যেটা হচ্ছে সেখানে তাদের ক্যাশ কাউন্টারের যে পিসি ছিল, ওই পিসি থেকে মূলত আগুনটা লাগে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাংলাদেশের সঙ্গে গতানুগতিক সম্পর্ক ধরে রাখলেও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে ভারত। পাশাপাশি নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা ইস্যুতেও আশ্বস্ত হতে চায় দেশটি। দ্বিপক্ষীয় চলমান সম্পর্ক নিয়ে এমনই মত বিশেষজ্ঞদের। তবে বিমস্টেকে ইউনূস মোদি মুখোমুখি হলে কাটতে পারে দুই দেশের বৈরিতার মেঘ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা গেল ১৫ বছরের ধারাবাহিকতায় একপেশে দল ও সরকার কেন্দ্রিক। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অভ্যন্তরীণ বিবর্তনের সঙ্গে সবকিছুই যেন কিছুটা খাপছাড়া। গেল ৬ মাসে সম্পর্কের তলানিতে বৈরিতার মেঘও জমেছে। চলতি সপ্তাহে ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে সেই মেঘ কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে সম্পর্কে অস্বস্তি যেন না বাড়ে এমন বার্তা দিতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশ সরকারের পালাবদলে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নাকচ করে দেন ট্রাম্প। ভারত যেহেতু একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছিল এবং ওটাই মানুষের বাংলাদেশের বড় আকারে মানুষের সেইটা ধারণা। তারা আগের সরকারকে যেভাবে দেখেছে, তার সাথে যেভাবে কাজ করেছে, তারা হয়তো এখন সেই নিশ্চয়তাটা পাচ্ছে না। কাজে এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে আছে। এবং বাংলাদেশ ভারত গত 15 বছরে যেভাবে সম্পর্কটা বিবর্তিত হয়েছে, সেক্ষেত্রে তাদের এর মধ্যে অনেকগুলো কৌশলগত উপাদানও ছিল। এখন বাংলাদেশের সরকার বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই কৌশলগত সহায়তা দিতে ভারতকে কতটা প্রস্তুত, সেটাও তো ভারত বুঝতে পারছে না। এমন বাস্তবতায় এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নিতে নির্বাচিত সরকারের অপেক্ষা করবে ভারত। অন্যরাও জানে যেটা তো ইন্টারিম, এটা তো আজকে না কালকে তো থাকছে না, তাই না? এখন কদিন পরে যাবে সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, কিন্তু নির্বাচন আজকে না কালকে তো হতেই হবে। তো সেই জায়গায় নির্বাচিত সরকারের জন্য আমি মনে করি অপেক্ষা করবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু যে বড় আকারে কিছু হওয়ার সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের মিটিংটা, এটা যদি হয় সেটা একটুখানি কাজটাকে আগাবে, বা অন্তত প্রফেসর ইউনুস সম্পর্কে বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভারতের যদি কোনো বিভ্রান্তি থেকে থাকে সেটা হয়তো কাটাবার একটা সুযোগ থাকে। সমতা ও মর্যাদার প্রশ্নে ভারত একমত না হলে সম্পর্কের বরফ গলবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, আমরা সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই। ভারতকে তো এই জায়গায় আসতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার। কয়েকদিনের মধ্যে বাংলাদেশকে পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চাওয়া হয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। 3 মাস পর বাংলাদেশকে পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে রাজি হল ভারতের বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড BPDBর অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয় আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর এ সিদ্ধান্ত দেয় আদানি। তবে বিদ্যুৎ সরবরাহে সম্মত হলেও আদানি পাওয়ার মূল্য ও কর ছাড় সহ বাংলাদেশের অন্যান্য অনুরোধ মানতে রাজি হয়নি। এমনকি $10 লাখ ছাড় নয় বলে জানানো হয়েছে বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে। এ বিষয়ে বিপিডিবির চেয়ারপারসন রেজাউল করিম রয়টার্সকে জানিয়েছেন, আদানির সঙ্গে বড় কোনো সমস্যা না থাকায় তারা পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। আর আদানি পাওয়ারের মুখপাত্র জানিয়েছে, ক্রেতার চাহিদা সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ করা হয়, সামনেও হবে। বিদ্যুতের দাম পরিশোধে দেরির কারণে গত বছর 31 আগস্ট গৌতম আদানির কোম্পানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেকে নামিয়ে আনে। বাংলাদেশের কাছে এখন পর্যন্ত আদানির পাওনা প্রায় $90 কোটি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদের নিষ্ক্রিয়তা ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব ছিল না, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই ঘটনার মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে। শিউলি শবনমের রিপোর্ট।
ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শিরোনামে এফডিসিতে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। দেশপ্রেমিক হন, যতই যোগ্য। এই হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের কোনো ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমরা 25 ফেব্রুয়ারি রাতে দুবাইগামী একটা ফ্লাইটে, বিশেষ ফ্লাইটে আমরা বেশ কয়েকজনকে বাংলাদেশ থেকে চলে যেতে দেখেছি। অনুষ্ঠানে যোগ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে নৈরাজ্যকারী সরকারকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনা করেন অ্যাটর্নি জেনারেল। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশে খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ বেহায়ার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে সমর্থন জুগিয়ে যেতে পারে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করলে আইনের ব্যত্যয় ঘটবে না বলে জানান তিনি। যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন, এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। সঠিক তদন্তের মাধ্যমে মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মইনু আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। না ফেরার দেশে কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি বাংলায় গান গাইয়ের অমর স্রষ্টা প্রতুল। তার বয়স হয়েছিল 83 বছর। বেশ কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বরেণ্য গীতিকার ও শিল্পী। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। এই বাংলার মায়া ভরা পথে আর কখনোই হাঁটা হবে না প্রতুল মুখোপাধ্যায়ের। তবে বাঙালি ও বাংলাকে ধারণ করে তার যে ভালোবাসা সেটা চলতেই থাকবে অনন্তকাল। গেল বছর থেকেই অসুস্থ ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। মাসখানেক আগেও ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এর মধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর তার হার্ট অ্যাটাকও হয়। আক্রান্ত হন নিউমোনিয়াতেও। এক সময়ের নকশাল আন্দোলনের সক্রিয় কর্মী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের প্রাক্তন শিক্ষক, ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক অ্যান্ড লং রেঞ্জ প্ল্যানিং বিভাগের সাবেক প্রধান ব্যবস্থাপক প্রতুল গানকেই করেছেন সমাজ বদলের হাতিয়ার। বন্ধু তোমার চোখের মনি। প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম 1942 সালে বাংলাদেশের বরিশালে। বাবা ছিলেন স্কুল শিক্ষক। 47-এর দেশভাগের পর বাবা মায়ের সঙ্গে প্রতুল চলে যান ওপার বাংলায়। যতদিন না বিজয়ী হও। 1962 সালে তিনি প্রথম গান লিখেন। এর আগে বিভিন্ন কবির কবিতায় সুর দিতেন তিনি। তারপর এক দশক ধরে বেশ কয়েকটি গণসঙ্গীত রচনা করেছেন। যতদিন না বিজয়ী হও। আমৃত্যু প্রতুল নিজের হৃদয়ে জ্বালিয়ে রেখেছিলেন গানের প্রদীপ। হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের আমি বাংলায় গান গাই শোনাতেন তিনি। তবে এই একটি গানই নয়, সারা জীবন বহু গান সৃষ্টি করে গেছেন প্রতুল। 21 ফেব্রুয়ারি নিয়েও বেঁধেছেন গান। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার ওয়াক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকাতের রক্ত। 94 সালে প্রকাশিত যেতে হবে প্রতুলের প্রথম একক অ্যালবাম। শেষ অ্যালবাম ভোর প্রকাশিত হয় 2022 সালে। নিজের গানে বাদ্যযন্ত্র ব্যবহার কখনোই পছন্দ করেননি প্রতুল, কিন্তু অন্যান্য গানের মতোই আমি বাংলায় গান গাওয়ার সময় তার কণ্ঠের জাদুতে গানের কথা সুরেলা চলন হলফ করে বলা যায় মানুষকে তা মগ্ন করে রাখবে বহুকাল। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বিমান ভাড়া বাড়ানোয় যাত্রীদের ক্ষোভ, সিন্ডিকেটকে দুষছেন সকলে।
আবারও আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। অভিযানে গত 24 ঘন্টায় সারা দেশে 477 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান সেলিম, জেলা যুবলীগ সহ সভাপতি আবুল হোসেন সহ 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। রাজশাহীতে 24 ঘন্টায় 14 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। গাজীপুর ও ময়মনসিংহে 16 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গেল 24 ঘন্টায় 4 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। ষোলো থেকে 18 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ডিসি সম্মেলন। প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের প্রথম সেশনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন হবে। এছাড়া একটি বিশেষ সেশন থাকবে প্রধান বিচারপতির সঙ্গে। আর নিয়মিত সেশনগুলোতে আইন শৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা ছাড়াও নানা বিষয়ে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। মফিউর রহমানের রিপোর্ট। জেলা প্রশাসক সম্মেলন 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিসি সম্মেলনে 30টি কর্ম অধিবেশন ও 4টি অতিরিক্ত সহ মোট 34টি অধিবেশন থাকবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে সভাটি হবে সেটি হবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সেখানে হবে। মাননীয় প্রধান বিচারপতির সাথে যে নির্দেশনা গ্রহণের একটা কল অন প্রোগ্রাম আছে সেটি হবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। সম্মেলনে প্রাধান্য পাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভূমি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ নানা বিষয়। এছাড়া নির্বাচন কমিশনের সাথে একটি বিশেষ সেশন রয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণের কী ব্যবস্থা হতে পারে, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি। সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যাপিড রেসপন্স টিম গঠনের কথা চিন্তা করছে সরকার। একটা র্যাপিড রেসপন্স টিম জেলা প্রশাসকের হাতে থাকা উচিত, যাতে দৌড় দিয়ে বেরিয়ে যায়। জেলা প্রশাসক আপনারা লক্ষ্য করেছেন ইদানিং, বিশেষ করে কোনো ইউনো সাহেবকেও দেখেছেন, ভদ্র মহিলা দৌড় দিয়ে মবের মধ্যে দুই দলের মারামারি হচ্ছে গিয়ে থামিয়েছে। পুলিশের মারণাস্ত্র ও ছোড়াগুলি ব্যবহার নিষেধের বিষয়টিও আলোচনায় আসবে বলে জানান ক্যাবিনেট সচিব। মারণাস্ত্র ও সররাগুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ যাত্রীরা। বাংলাদেশ বিমানের পাশাপাশি বেসরকারি বিমানের ভাড়া বাড়ানোর জন্য অতিরিক্ত কর, জ্বালানির দাম, ডলারের মূল্য ও সিন্ডিকেটকে দায়ী করছেন যাত্রী ও এজেন্সি মালিকরা। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিমানের ভাড়া নিয়ন্ত্রণে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও ওমরা যাত্রীদের বিমানের টিকিটের দাম 8 মাসে বেড়েছে কয়েক দফা, আর এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দাম বাড়ানোর নেপথ্যে প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈধ কাগজ ছাড়াই ইমেলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ 2-3 মাস আগেই সিট ব্লক করে রাখে, যার কারণে সৃষ্টি হয় কৃত্রিম সংকট। আর এই সংকটকে পুঁজি করেই 50% কখনো দ্বিগুণ দামে টিকিট ছাড়া হয়, এমন অভিযোগ যাত্রী ও এজেন্সি মালিকদের। লক্ষ লক্ষ যাত্রী হয়রানিতে হয়েছে, মানুষ ওমরা করতে যাইতে পারতেছে না। এই টিকিট রমজানে 1,18,000 টাকা পর্যন্ত পৌঁছেছে, অন্য সময় আপনি সর্বোচ্চ 80, 84, 90 হতে পারে। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেট এখনো তৎপর আছে বলে অভিযোগ তাদের। 8 মাস ধরে অদৃশ্য শক্তি এই কম্পিউটার সিস্টেম থেকে এই সিস্টেমটা টিকিটের এই বুকিং সিস্টেমটা আউট করে নিয়েছে। সিন্ডিকেটের পাশাপাশি মাত্রাতিরিক্ত ট্যাক্স, পদ্মা ওয়েলের জেট ফুয়েলের মনোপলি ব্যবসা, সিভিল এভিয়েশনের আকাশচুম্বী ল্যান্ডিং ও পার্কিং চার্জ, বিমান চলাচলে ব্যয় বাড়ছে বলে অভিযোগ বেসরকারি খাতে বিমান সেবার সাথে সংশ্লিষ্টরা। শুধুমাত্র ডলার এক্সচেঞ্জ রেটের কারণে অলমোস্ট
25% ফেয়ার ইনক্রিজ করেছে। মোর দেন 50% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। অ্যারোনটিক্যাল যেসব চার্জ আছে, বিশেষ করে ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, প্রত্যেকটা চার্জ আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে বেশি, কিংবা মধ্যপ্রাচ্যের আপনি বলেন যে দুবাই, শারজা, আবুধাবি কিংবা জেদ্দা থেকে আমাদেরকে বেশি পে করতে হচ্ছে, অ্যাজ ওয়েল এজ আমরা কুয়ালালামপুর, ব্যাংকক থেকে আমরা বেশি পে করি। এদিকে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, তুলনামূলক কম ব্যয়ে উন্নত সেবা দেওয়ার চেষ্টা করছে বেবিচক। এয়ারপোর্ট ডেভেলপমেন্ট চার্জ, সিকিউরিটি চার্জ, এরকম 2-3টা চার্জ আছে এবং এম্বার্কেশন ফি যেগুলো হয় সেগুলো মোটামুটি যে পর্যায়ে আছে আমরা সেই পর্যায়ে খুব একটা বাড়াইনি, সেখানেই রয়ে গেছে। মেইনলি টিকিটের যেটা হয়, যে টিকিটটা একটা ছিল যে বাল্ক টিকিট কেনা, আপনারা যেটা পড়ছেন, সেই বাল্ক টিকিট যখন কেনা হয় তখন যে নামে না কিনেও একসময় কিনে নিয়ে লোকজন নিয়ে রেখে দেয়। যদি টিকিটগুলো মজুদ হয়ে যায় তখন তো আপনি টিকিট পাচ্ছেন না, তখন অটোমেটিক্যালি টিকিটের দাম বেড়েছে। বিমানের টিকিটের দাম কমানোর জন্য এরই মধ্যে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। 10টা নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো যদি আমরা ঠিকমতো পার্সু করতে পারি, আশা করি সহনীয় পর্যায়ে চলে আসবে। এবং মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এভিয়েশনটা যেন বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন নারীরা। অনেকে আইনের আশ্রয় নিয়ে এবং পুলিশের সহায়তায় পরিস্থিতি মোকাবেলা করতে পারলেও বেশিরভাগ নারী কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেন না। তবে দেশের বিভিন্ন সংস্থা কাজ করছে নারীদের এসব হয়রানি বন্ধে। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। চেক করে আমাদেরকে রীতিমতো ডেথ থ্রেট, তারপর হচ্ছে ধর্ষণের হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন জঘন্য অভিজ্ঞতার শিকার দেশের বহু নারী। এক জরিপে দেখা যায় দেশের 64% নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হয়রানি এবং যৌন সহিংসতার শিকার হন। এখানে 12 ধরনের সহিংসতার ঘটনা ঘটে তাদের সাথে। 80% নারী অশ্লীল, ক্ষতিকর, যৌনতামূলক ও বিদ্বেষমূলক মন্তব্য পেয়ে থাকেন। 53% নারীকে ইনবক্সে অশ্লীল ছবি পাঠিয়ে যৌন সম্পর্ক করার কথা বলে হয়রানি করা হয়। বৈষম্যমূলক আচরণের শিকার হন 19% নারী। ভুয়া আইডি খোলার মাধ্যমে সহিংসতার শিকার হন 18% নারী। 16% নারী বলছেন সাইবার জগতে তাদের কার্যক্রম অনুসরণ করা হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বানানো শুরু করে। আমার একটা ছবি নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের একজনই খুবই নোংরা ভাষায় আর কি আমাকে গালাগালি করে। আমি হ্যারাসড হচ্ছি, আবার আমারই হচ্ছে ইনভেস্টিগেট করা লাগতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি এবং হেনস্থা নিয়ে কাজ করছে বিভিন্ন সংস্থা। তারা কীভাবে হয়রানির সম্মুখীন হচ্ছে, এগুলো প্রতিরোধ করতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং কোন ধরনের আইনি সহায়তা নিলে এই হয়রানিগুলো কমে আসতে পারে, এই সকল ব্যাপারেই কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা। শুধু হয়রানি করেই শেষ নয়, এসব নিয়ে কথা বলতে গেলেও থাকে আশঙ্কা। নিজেরাই হয়তো ইনস্টিটিউট এক একজন, তারা যখন নারী অধিকার নিয়ে কথা বলছে তখন এক ঝাঁক মানুষ ঝাঁপিয়ে পড়ছে, নানান রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি বন্ধ করতে দেশের বিভিন্ন আইন এবং পুলিশের বিশেষ সহায়তা কেন্দ্রও প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামে আলাদা একটা সেল করা হয়েছে। নারীদের তথ্য প্রযুক্তিতে পারদর্শিতা এবং যে কোনো পরিস্থিতিতে আইনি সহায়তা নেয়ার দৃঢ় মনোভাবই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাত্রা কমিয়ে আনতে পারে বলে মতামত অনেকের। আইন যেগুলো আছে সেগুলোর প্রয়োগ থাকতে হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর ব্যস্ত সড়ক মোহাম্মদপুর টু আসাদ গেট সড়ক ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে বৃহদাকার এক মৃত রেন্ট্রি বৃক্ষ। স্থানীয়রা বলছেন গাছটি দ্রুত অপসারণ না করলে যে কোনো সময় ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ব্যস্ত রাজধানীর ব্যস্ততম এক সড়ক মোহাম্মদপুর আসাদ গেট রোড। দুপাশে বাসাবাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, অসংখ্য দোকানপাট। প্রতিনিয়ত এ পথে হাজারো পথচারীর চলাচল। সড়কের দুপাশে রয়েছে সারি সারি গাছও। এরই মধ্যে একটি বৃহদাকার মৃত এই রেন্ট্রি গাছটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। মাঝে মাঝে যে কি বলে যে ডালিগুলো ভেঙে পড়ে, আবার স্কুল আছে সাইডে, স্কুলের বাচ্চারা এখান থেকে আসা যাওয়া করে, এটা কেটে ফেলাই ভালো। ভয় লাগে কখন জানি ডাল ভেঙে পড়ে শরীরের মধ্যে। এটা অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারা যেতে পারে, কোনো গাড়ির উপর পড়লে গাড়িতে যারা বসা থাকে তারাও মারা যেতে পারে। শুকনো ডাল বিপজ্জনকভাবে ঝুলে আছে, মাঝখান থেকেও ধরেছে ফাটল। সড়কে বৈদ্যুতিক খুঁটি থাকায় ঝড় তুফানের সময়টায় প্রকট হয়ে উঠছে বিপদের আশঙ্কা। সেজন্য এটা মরে গেছে, মরা গাছ তো স্বাভাবিক ফুটপাতের উপরে, এটা রিমুভ করাই ভালো। আগে দেখেছি অনেকবারই, কিন্তু অনেক ডাল মোটা মোটা ভাঙে পড়ছে। যারা এই দায়িত্বে আছেন তারা
উপযুক্ত ব্যবস্থা নেয় যেন আমাদেরকে এই বিপদ থেকে তারা রক্ষা করে যেন। স্থানীয়রা বলছেন প্রায় 6 মাস আগে গাছটির গায়ে সতর্কতামূলক সাইনবোর্ড দেন নিজেরাই। যোগাযোগ করেন সংশ্লিষ্ট দফতরেও। গাছটি অপসারণের আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেগুলো সামনে যে ঝড় বৃষ্টি হয় সেগুলো আমাদের আঞ্চলিক পর্যায়ে যে আমাদের জোন অফিসগুলো আছে সেই জোন অফিসগুলো সেই দুর্যোগ মোকাবেলায় জরুরি ভিত্তিতে স্কোয়াড লেবারের মাধ্যমে সেটা অপসারণের কার্যক্রম গ্রহণ করে। ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের ব্যাপারে আমাদের একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর ফলো করে আমরা সেগুলোকে অপসারণের কার্যক্রম গ্রহণ করি। স্থানীয়দের অভিযোগ গাছগুলো লাগানোর সময় পরিকল্পনার অভাব ছিল, তবে এখন ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করে পরিবেশ উপযোগী ও শহর উপযোগী গাছ লাগানোর দাবি তাদের। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হিলি সীমান্তের পার্শ্ববর্তী রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে বাধা দিচ্ছে বিএসএফ, ফলে কয়েকদিন ধরে বন্ধ রয়েছে কাজ। এদিকে বাধা দেয়ায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। তবে এ বিষয়ে বিএসএফ এর সাথে আলোচনা হয়েছে জানিয়ে বিজিবি বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হিলি সীমান্তের পাশ দিয়েই বয়ে গেছে রেল লাইন। সেই রেল লাইনের একটি ব্রিজের নিচের অংশের পাথর সরে যাওয়ায় সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। 1 সপ্তাহ আগে সেই কাজ শুরু করেন তারা, কিন্তু কাজ শুরুর পর বাধা দেয় বিএসএফ। পরবর্তীতে বিষয়টি নিয়ে 13 জানুয়ারি বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনা হয়। সেই মোতাবেক রেল কর্তৃপক্ষকে আবারও কাজ শুরুর কথা জানায় বিজিবি। শনিবার সকালে কাজ শুরু হলে আবারও বাধা দেয় বিএসএফ। বারবার কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। 2-1 দিন আগে দেখলাম ওইখানে গেটে মিটিং বসছিল, তারপর তো আর তারপর থেকে কাজ আর চালু হয় না। বিএসএফ যে কোনো কিছুতে বাধা প্রদান করে, এটা ঠিক না। বিজেপি এবং বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল, 1বার 2বার এরকম চলছে, তারপরে সমাধান আসছে না। আজ সকালে কাজ শুরু করছিলাম, আমরা বলছিল শুরু করার জন্য, ওরা আবার বন্ধ করে দিয়েছে। এই পর্যায়ে আসছে, আবার আজকে ফোন দিলাম, বলছে আমরা আজকে আবার বসবো, বসলে জানাচ্ছি আপনাকে। এদিকে বিজিবি বলছে ব্রিজের সংস্কার কাজের বিষয়টি বিএসএফ জানতে চেয়েছিল, সেই মোতাবেক তাদের জানানো হয়েছে। এখন সেই কাজে বাধা দেওয়ার কথা নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় বিজিবি। সমস্যা হবে কেন? ওরা কাজ করতে গেছিল প্রথম দিকে, বোধহয় বিএসএফ এর তরফ থেকে তারা একটু জানতে চেয়েছিল, বিষয়টা আমরা জানিয়েছি, আর রেল কর্তৃপক্ষ তাদের কাজ করবে, সমস্যা হওয়ার কথা তো নেই। তারা আবার কাজ করতে গিয়েছিল, পরে আবার বিএসএফ বাধা দিয়েছে, আজকেও তারা বন্ধ করে রাখছে। আমি একটু জেনে নিচ্ছি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। অমর একুশে বইমেলার খবর। ফাগুনের ছোঁয়া ও শনিবার ছুটির দিনে বইমেলায় লেগেছে ভিন্ন একটা রং। অসংখ্য মানুষ আসছে মেলায়, কিনছে নানান রকম বই। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। মেলা দ্বিতীয় অংশে এসে সম্পূর্ণ জমজমাট হয়ে উঠেছে। অসংখ্য পাঠক আসছেন, কিনছেন নতুন নতুন সব বই। মেলার এই অংশে এসে জনসমাগম বাড়ায় খুশি বিভিন্ন স্টল কর্মীরা। বেড়েছে বই বিক্রির সংখ্যা। পাঠকের আগমন এবং বই যে বিক্রির হারটা, এটা মেলার প্রথম দিকের চেয়ে এখন ধীরে ধীরে একটু বাড়ছে। আজকে অন্যান্য দিনের তুলনায় রেসপন্স অনেক বেশি। আগে তো দেখা সবাই ঘুরতে আসতে দেখছে, কিন্তু এখন পাঠকের বেশি। ছুটির দিনে এবং ফাল্গুন উদযাপন করতে বিভিন্ন স্থান থেকে পাঠকরা আসছেন বইমেলায়, কিনছেন পছন্দের বই। আমার কিছু পছন্দের ক্যাটাগরি আছে, যেমন আমি হিস্ট্রি প্লাস আমি কিছু ডিফারেন্ট অর্থনীতি বা বিভিন্ন ধরনের একটু ডিফারেন্ট ওপিনিয়নেটেড কিছু বই যেগুলো থাকে, পলিটিক্স, এগুলো খুব পছন্দ করি। গত কয়েকবারের থেকে এবারের স্টলগুলোর সাজানো, সবকিছু ডেকোরেশন সবকিছু আসলে অনেক ভালো হয়েছে। তীব্র জনসমাগমে 21শে বইমেলা মুখর থাকবে এবং পাঠকের সাথে বইয়ের সম্পর্ক গভীর হবে বলে আশা সকলের। তানজিলা তাসনিম, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে।
এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন, জাতীয় স্টেডিয়াম হিসেবে প্রজ্ঞাপন। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীর বনানীতে দ্বিতীয় শাখা খুলেছে নোভা আইভিএফ সেন্টার। শনিবার সকালে শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইভিএফ সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তাররা। এ সময় আলোচকরা জানান, এই প্রতিষ্ঠানে রয়েছে আইভিএফ সংক্রান্ত সকল আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা। এতে যারা আইভিএফ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের বিদেশ নির্ভরতা কমে আসবে। রাজধানীর বসুন্ধরায় রয়েছে প্রতিষ্ঠানটির মূল শাখা। আমাদের নোভা আইভিএফ নতুন করে একটি ব্রাঞ্চ ওপেন করেছে বনানী 11-তে। আমাদের এখানে আপনাদের যত রকম ফার্টিলিটি ট্রিটমেন্ট অপশন আছে সব কিছুই অ্যাভেলেবেল আছে। আমরা আশা করি ইনফার্টিলিটি যেসব পেশেন্ট আমাদের কাছে আসেন বা যারা চিকিৎসার জন্য দেশের বাইরেও যান, তাদের সব রকম সমস্যার সমাধান আমরা দিতে সক্ষম হব। বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। রাজধানীর গুলিস্তানে ঐতিহ্যবাহী স্টেডিয়ামটির নতুন নাম জাতীয় স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ঢাকা স্টেডিয়ামের নামে 1954 সালে এটির যাত্রা। স্বাধীনতা পরবর্তী সময়ে এই স্টেডিয়ামটি ঘিরেই দেশের ক্রীড়াঙ্গন আবির্ভূত হয়। 2000 সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ এখানেই হয়েছিল। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিক্সের জন্য বরাদ্দ। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখা হয়েছিল। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত নির্বাচন চায় বিএনপি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের। ট্রাম্পের কাছে গিয়ে সুবিধা করতে পারেনি একটি পক্ষ, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। 21 টেলিভিশনের নিচতলায় আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, খতিয়ে দেখা হচ্ছে কারণ। সম্পর্ক এগিয়ে নিতে নির্বাচিত সরকারের অপেক্ষা করছে ভারত, ইউনূস মোদি বৈঠকে মেঘ কাটার আশা। বাংলাদেশের অনুরোধে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি পাওয়ার, দ্রুত বকেয়া পরিশোধের তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।